সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দৈনিক মুক্তবাণী থেকে আমি কামাল রহিম সমর আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মুখোমুখি আয়োজনে আমাদের সাথে রয়েছেন সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক জনাব আহসান হাবিব। আমরা জানি যে বাংলাদেশে দুটি প্রকৃতির চিকিৎসক কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে, একটি হচ্ছে গ্রাজুয়েট লেভেলের আর একটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের। যে ডিপ্লোমা লেভেলের চিকিৎসা কার্যক্রম চলছে সেটি মূলত প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে এই কার্যক্রমটি চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক বেস। এখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নামে ডিএমএফ চিকিৎসকরা বা ডিপ্লোমা চিকিৎসকরা গ্রামীণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা পরিবর্তন, স্বাস্থ্য চিন্তা পরিবর্তনের কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। ঠিক সেই রকম একটি প্রেক্ষাপটে বর্তমান সময়ে যখন একটি তত্ত্বাবধায়ক সরকার রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকার এসেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেই ছাত্রদের একটি অংশ হচ্ছে এই ডিএমএফ চিকিৎসকদের শিক্ষা প্রতিষ্ঠান ম্যাথস শিক্ষার্থীরা। সেই ম্যাথস শিক্ষার্থীরা আজকে কী ধরনের বৈষম্যের মুখোমুখি রয়েছে এবং কারা এই বৈষম্য সৃষ্টি করছে সে বিষয়গুলো নিয়েই আমরা আজকে আহসান হাবিবের সাথে আলোচনা করব। আহসান হাবিব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। সার্বিক পরিস্থিতি মিলিয়ে খুব বেশি অবস্থায় নেই। আমরা জানি যে রিসেন্টলি আপনারা বিভিন্নভাবে আন্দোলন করছেন, বিশেষ করে আপনাদের যে অধিকার বঞ্চিত করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে, এর জন্য আন্দোলন করছে। এবং অতি সম্প্রতি আমরা বিএমডিসিতে আপনাদের শিক্ষার্থীরা একটা আন্দোলন করেছে। সেই আন্দোলনের মাধ্যমে যেই বিএমডিসি থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হতো ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে, সেটা নিয়ে আপনাদের দীর্ঘ সময় ধরে ক্ষোভ ছিল, আন্দোলন ছিল, কিন্তু সেই পরিবর্তনটা আসছিল না। গত দুদিন আগে আপনারা একটা আন্দোলনের মাধ্যমে সেই জায়গাটাকে একটা পরিবর্তন এনেছেন, ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার এরকম একটা ওয়েবসাইটে আমরা দেখেছি। মূলত এই যে চেঞ্জটা, এটা আপনাদের যৌক্তিক পাওয়া, যৌক্তিক দাবি, কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে এটা দিচ্ছিল না, এটা কেন? আমরা যদি দর্শকদের অবগতির জন্য জানাই, আসলে ম্যাথস এইটা হলো আমাদের 4 বছরের একটা মেডিকেল ডিপ্লোমা, যার মাধ্যমে আমরা 4 বছরের মেডিকেলের সাবজেক্টগুলো পড়ে এই ডিপ্লোমাটা সম্পন্ন করি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে এই চিকিৎসা খাতের প্রত্যেকটা সেক্টরে কারা আসলে এদের নিয়ন্ত্রণ করছে, তো সেই দিকটা যদি লক্ষ্য করি, এই প্রশাসনিক যত কর্মকর্তা রয়েছে আমাদের স্বাস্থ্য বিভাগের, সবাই একচেটিয়ে যে এমবিবিএসদের আধিপত্য, সেই আধিপত্য থাকাতে আমাদের শুধু যে আমরা এটাই নয়, সেই সাথে আরও যারা এই স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলেই বৈষম্যের শিকার হচ্ছে। কারণ তাদের যে এই বলয়টা কেন্দ্রীভূত করে রাখছে, এই কারণে আমরা ডিএমএফ চিকিৎসকরা যেখানে বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের স্টুডেন্টরা হচ্ছে, আমাদের পেশাজীবীরা হচ্ছে, একই সাথে আমরা যদি বলি নার্স থেকে শুরু করে স্টাফ পর্যন্ত, সবচেয়ে জুনিয়র স্টাফ পর্যন্ত তাদের বৈষম্যের শিকার হচ্ছে। কারণ আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএমডিসিতে, তার মানে আপনার কথা অনুযায়ী বিএমডিসির সমস্ত কর্মকর্তা কিংবা বিএমডিসির যেখান থেকে এই যে আপনাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, বিবিএস ডাক্তারদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, এই রেজিস্ট্রেশন কার্যক্রমে যত কর্মকর্তা আছে, যত বোর্ড সদস্য আছে, সবাইকে এই ডাক্তার? হ্যাঁ, আপনারা দেখেন কর্মকর্তা লেভেলে যারা আছে এই স্বাস্থ্য খাতের সবাই সেখানে এমবিবিএস ডাক্তারদের পোস্টিং হয়, যার কারণে এমবিবিএস ডাক্তাররা চাচ্ছেন না যে আপনারা সম্মানজনক কোনো পর্যায়ে যান। তারা এটা বারবারই চাচ্ছে যে এই স্বাস্থ্য খাতটাকে তারা যেন জিম্মি করে রাখতে পারে, তারা যেন সরকারকে এটার মাধ্যমে জিম্মি করে রাখতে পারে, তাদের বিকল্প। আমরা আরেকটা মজার দিক বিভিন্ন সময় লক্ষ্য করি যে এমবিবিএস ডাক্তাররা যখন আপনাদের বিরুদ্ধে কথা বলে কিংবা তাদের সংগঠন থেকে যখন আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের জাতিগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে কথা বলে, তখন তারা বলে যে আপনারা কোয়াক, আপনারা কিচ্ছু জানেন না, এই টাইপের অনেক কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ম্যাথস যে শিক্ষা প্রতিষ্ঠান 4 বছরে আপনাদেরকে যারা প্রশিক্ষণ দেয় বা আপনাদের যারা ক্লাস নেয়, তারা কারা? আপনি যদি লক্ষ্য করেন আমাদের ম্যাথসের যে অর্গানোগ্রাম, সেই জায়গাতে আমাদের সেখানে না, আপনাদের ম্যাথসের প্রিন্সিপাল উনি কি কোনো সিভিল লাইন থেকে? না, আমাদের প্রিন্সিপাল হলো এমবিবিএস, তারা আরো উচ্চতর এমবিবিএস পরবর্তী আরো উচ্চতর ডিগ্রি নিয়ে সেখানে আসে। আর আপনাদের যারা লেকচারার? আমাদের লেকচারাররাও এমবিবিএস, সব এমবিবিএস ডাক্তার। তো সেই এমবিবিএস ডাক্তারদের সংগঠন থেকে আপনাদেরকে যখন বলে আপনারা কোয়াক কিচ্ছু জানেন না, তখন কি একটা প্রশ্ন জাগে না যে যারা শেখায় তারা কিছু জানে কিনা? সেটা তো অবশ্যই, যে আমরা তাদের কাছে আমরা শিখতেছি, সুতরাং তারা আমাদেরকে কতটুকু শিখাইতে পারতেছে। এবং আমরা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান থেকে, আমাদের 17টা সরকারি প্রতিষ্ঠান, এটা তো একটা অদ্ভুত ব্যাপার যে সরকারি প্রতিষ্ঠান আপনাদের প্রায় 17টা আছে, এর বাহিরে প্রায় শতাধিক
ম্যাথস রয়েছে, সমস্ত জায়গাতেই এমবিবিএস চিকিৎসকরা আপনাদের ক্লাস নিচ্ছেন, প্রিন্সিপালও সেই এমবিবিএস চিকিৎসকরা, আবার সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে আপনারা কিছু জানেন না। এই জায়গাটা নিয়ে তো আপনারা কখনো কথা বলেন না, তেমন তীব্র আলোচনা করেন না, এটার কারণ কি? আসলে আমরা এটা একটা ভয়ের জায়গাতে থাকি। তারা ওই একটা কথা পূর্বেই বলেছি, তারা প্রশাসনিক সব জায়গাতে তাদের অবস্থান। তো আমাদেরকে সবসময় একটা কক্ষীভূত করে রাখার যে প্রচেষ্টা সেইটি করা হয়। তারা আমাদের সাথে ঈর্ষা করে, যাতে তৃণমূলের স্বাস্থ্যসেবাটাকে যদি নিশ্চিত করা হয়। আপনি দেখেন জেলা সদর হসপিটালগুলোতে যে ভিড় দেখা যায়, ফ্লোরে রোগী পড়ে আছে, এই জায়গাটা কেন হচ্ছে? কারণ তৃণমূলের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হচ্ছে না। এখন ডিএমএফদের সেখানে পদায়ন করা হলে, যদি আমাদের সুশৃঙ্খলভাবে পদায়ন করা হয়, তৃণমূল পর্যায়ে একটা রোগ প্রাথমিক পর্যায়ে সেটা নিরাময় হয়ে যাবে। তাহলে আমার এই দেশের জনগণ খুব ভালোভাবে উপকৃত হবে। এবং এটা চাচ্ছে না। তারা কেন চাচ্ছে না? তারা বিভিন্নভাবে তারা চাচ্ছে যে তাদের চেম্বারে এসে 500-1000 টাকা ভিজিট দিবে, সাথে 5000-10,000 টাকা টেস্ট করাবে। আমার দেশের জনগণের আয় হলো 500 টাকা সারাদিনে। সারাদিনে আয়ের 500 টাকা কি সারাদিনে কেউ আয় করতে পারে? সব শ্রমিকরা কি পারে? সব শ্রমিক পারে না। সেই ক্ষেত্রে দৈনন্দিন চাহিদা মিটিয়ে তারা আরো ঋণগ্রস্ত থাকে। সেই জায়গাতে আপনি 10 মিনিটের সার্ভিস দিচ্ছেন। আমরা এটা নিয়ে প্রচুর অভিযোগ আমাদের গণমাধ্যমগুলোতে দেখবেন যে সবসময় বলা বলি করে যে এমবিবিএসরা যখন রুগী দেখতেছে 5 মিনিট সময় দিচ্ছে না, ভিজিট নিচ্ছে 1000 টাকা, আর টেস্ট ধরায় দিচ্ছে এত বড় একটা লম্বা ফিরিস্তি। না, এমবিবিএস ডাক্তারদেরকে কিংবা এমবিবিএস ডাক্তার না, ডাক্তারদেরকে সাধারণ মানুষ অনেক সময় একেবারে ভগবান কিংবা খোদা মনে করে, আবার কোনো সময় কসাইও বলে। তো এটা কার্যক্রমের উপরে ভিত্তি করেই হয়। আপনি যে কথাটা বলতে চাইছেন, আর আমরা যতটুকু জানি যে একেবারে গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে যারা ট্রেন্ড চিকিৎসক, তারা হচ্ছে এই আপনাদের ডিএমএফ চিকিৎসক, যাদের 4 বছরের কোর্স করা আছে, যেটা গভর্নমেন্ট থেকে স্বীকৃত। এর বাহিরেও প্রায় 6 লক্ষাধিক যে এই পল্লী চিকিৎসক, তারাও গ্রামে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এত ব্যাপক চিকিৎসা সেবা দেওয়ার পরেও গ্রামে চাহিদা মিটছে না, গ্রাম থেকে মানুষ শহরের দিকে যাচ্ছে। সেই জায়গায় আপনাদের যারা প্রশিক্ষক, যারা আপনাদেরকে এই লেকচারার হিসাবে দায়িত্ব পালন করে, প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করে, তারা যখন বলে আপনারা কিচ্ছু জানেন না, তখন এটা কি তাদের লজ্জা না? এখন সেই জায়গাটা যদি বলতে যাই, আপনি দেখেন আমরা কিন্তু যথেষ্ট স্কিলফুল হয়ে বের হই, যথেষ্ট স্কিলফুল হয়ে তারপর আমাদের পোস্টিং করা হয়, যেখানে আমাদের স্পষ্টভাবে আমাদের পদবি হলো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। এবং আমাদেরকে তৃণমূলের স্বাস্থ্যসেবার জন্য সেখানে প্রেরণ করা হচ্ছে, কিন্তু একই সাথে তারা এই প্রশাসনিক জোর দেখে আমাদের সেই স্বাস্থ্যসেবাকে প্রদানে ব্যাহত করতেছে। তাহলে একই সাথে আমি বলতেছি তোমরা নির্দেশনা দিচ্ছি স্বাস্থ্য তোমরা সেবা দিয়ে যাও, আবার একই সাথে সেটা আপনাদের ওই যে বলছিলাম এমবিবিএসদের যে সব জায়গাতে তাদের আধিপত্য বিস্তার স্বাস্থ্য খাতে, তারা আবার সেই জায়গা থেকে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, তোমরা তো ডাক্তার লিখতে পারো না, তোমরা চিকিৎসা দিতে পারো না। এটা হলো দ্বিমুখী আচরণ এবং আমাদেরকে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চলতেছে। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনার কথাতে বোঝা যাচ্ছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট একটা ব্যাপার। অবশ্যই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তারা বাণিজ্যিক দিক বিবেচনা আর আপনারা যদি অ্যাক্টিভলি কাজ করেন কিংবা আপনাদের প্রজন্ম যদি সাধারণ মানুষের সাথে অ্যাক্টিভলি কাজ করে, সেটা সাধারণ মানুষ খুব স্বল্প মূল্যে সেই সেবাটা পেয়ে যাচ্ছে। অবশ্যই। আর সেই স্বল্প মূল্যে যদি সাধারণ মানুষ পেয়ে যায়, তাহলে এমবিবিএস ডাক্তাররা মোটা অঙ্কে সেটা নিতে পারছে না। গ্রামীণ মানুষকে জিম্মি করার একটা কর্মকৌশল, এটা একটা জঘন্য বিষয়, অত্যন্ত দেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমাদের দেশের যারা খুব উঁচু মাপের শিক্ষার্থী, যারা ব্রেইনি, তারা যখন তাদের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে আসে, তখন যদি সাধারণ মানুষকে নিয়ে তাদের বাণিজ্য দৃষ্টিভঙ্গি থাকে, এটা নিঃসন্দেহে দেশের জন্য কলঙ্কের, দেশের জন্য লজ্জার, এবং আমাদের যারা সিনিয়র মেধাবীরা তাদের জন্য এটা লজ্জার। আমরা সেই জায়গা থেকে এই দেশের মেধাবীরা বেরিয়ে আসবে সেটা প্রত্যাশা করি। পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনারা শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন, সেই বৈষম্যের কোনো ধারণা কি আপনি দিতে পারেন এই মুহূর্তে? দেখেন কি ধরনের বৈষম্য হচ্ছে? আসলে আমাদের সাথে বৈষম্যের আসলে শেষ নেই। শিক্ষার্থীদের সাথে আমরা যদি প্রাথমিকভাবে যেটা বলি, একদম আমাদের শিক্ষার জায়গাটাকে একদম সংকুচিত করে রাখা হয়েছে। সেই জায়গাতে আমরা আমরা সবসময় অধিদপ্তরগুলোতে গিয়েছি, স্বাস্থ্য শিক্ষাতে গিয়েছি, আমাদের কারিকুলামটা ডেভেলপ করা হোক, অথচ তারা সেই কারিকুলাম ডেভেলপের নাম করে আমাদেরকে কি করছে, আমাদের ইন্টার্নিটা বাতিল করে দিয়েছে। সেখানে আমাদের 1 বছর ইন্টার্নি, আমরা সদর হসপিটাল আমরা ইন্টার্নি করতাম, জেলা সদর হসপিটালে, সেই ইন্টার্নিটা বাতিল করছে। এখানেও একটা কৌশলী চক্রান্ত আপনাদেরকে দুর্বল করে রাখা হয়। না, এটার একটা হলো যাতে আমরা আরো স্কিলফুল না হতে পারি এবং বাংলাদেশের জনগণকে
তৃণমূলের যে স্বাস্থ্যসেবা, এদেরকে যাতে আমরা স্বাস্থ্যসেবা না দিতে পারি, এইটা তারা একটা পরিকল্পনা করছে। না দিতে পারলে ওই যে একটা বাণিজ্যিক চিন্তা চেতনা তাদের, আমরা যদি ভালো স্বাস্থ্যসেবা না দিতে পারি তাহলে তাদের রোগীর ভিড় হবে, জেলা সদর হসপিটালগুলোতে রোগীর ভিড় হবে। এই একটা পরিকল্পনা থেকে, নিকৃষ্ট একটা পরিকল্পনা থেকে, বৈষম্যের প্রথমটা হচ্ছে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের যে কোর্স ক্যারিকুলাম, সেটাকে দুর্বল করার যত রকমের কলা কৌশল আছে সেই সবকিছুই করা হচ্ছে। আর সেই দুর্বলতার মধ্য দিয়ে আপনাদেরকে দুর্বলভাবে যেন উঠানো হয়। এই কোর্স ক্যারিকুলামের দায়িত্ব কি তাদের? হ্যাঁ, কোর্স কারিকুলাম সংশোধনের আপনি যদি আমাদের যেটা জানতে চাইছি যে আপনাদের জন্য যে কোর্স ক্যারিকুলামটা করা হচ্ছে, সেই কোর্স ক্যারিকুলামে আপনাদের কোনো সদস্য থাকে কিনা, আপনাদের থেকে কোনো প্রতিনিধি, না, আপনাদের ডিএমএফ দের কোনো প্রতিনিধি থাকে না? সেখানে আমরা আগেই বলেছি, তারা কর্মকর্তা লেভেলের যত প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারাই সব, আমাদের ডিএমএফ দের কোনো পদোন্নতির ব্যবস্থাই তারা রাখেনি। এবং কারিকুলামে না, আমাদের কোনো প্রতিনিধি রাখা হয় না, কোনো মতামত নেওয়া হয় না। এটা কোর্স কারিকুলাম হচ্ছে, সেখানে যে জাতিগোষ্ঠীটা একটা গোষ্ঠীকে ব্লেম দিচ্ছে যে এরা কিচ্ছু জানে না, সেই ব্লেমকারীদের বিরুদ্ধে মানে জন্য শিক্ষা পরিচালনা করার জন্য যে কোর্স ক্যারিকুলামটা হচ্ছে, সেই কোর্স ক্যারিকুলাম যারা করছে তারাই ব্লেম দিচ্ছে। আমরা দেশ থেকে, দেশের মানুষ থেকে, মানে একটা দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি তাহলে কি চরম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র, এটা দেখলেই বোঝা যায়। একটা কোর্স ক্যারিকুলাম হবে, সেটা যারা করবে তাদের এবং যারা পড়বে তাদের সমন্বিত একটা প্রয়াস থাকা উচিত, এবং সেই সাথে আরও প্রস্তাবনা থাকা উচিত অন্যান্য লেভেল থেকে, দেশের যারা দেশের নেতৃত্ব দিচ্ছে তাদের লেভেল থেকেও সেটা আসা উচিত। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি যে আপনাদের একটা বিষয় আসলে কোর্স ক্যারিকুলাম সম্পর্কে আরেকটু অবগত করতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা দেখেন আমাদের যে কোর্স ক্যারিকুলামটা সংশোধন করছে, সেই জায়গাতে কিন্তু সকল তারা এমবিবিএস, আমাদের স্টেক হোল্ডার হিসেবে সেখানে আমাদের অধ্যক্ষরা থাকে, তো তারাও কিন্তু এমবিবিএস। তাহলে তারাই আমাদের কোর্স কারিকুলাম ঠিক করতেছে, আবার তারাই আমাদেরকে বলতেছে যে তোমরা জানো না। একটা 4 বছরের ডিপ্লোমা, আপনি দেখেন অন্যান্য যে ডিপ্লোমাগুলোতে 4 বছর আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। বুঝতেছি যে এটা শ্রেণী স্বার্থের কিংবা শ্রেণী বৈষম্য সৃষ্টি করার জন্যই এটা করা হচ্ছে, কিংবা এক ধরনের ঈর্ষা থেকে এটা করানো হচ্ছে। আবার সরকার চাচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে একটা গ্রুপ দরকার, যারা সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে থাকবে। আবার যারা আপনাদের জন্য তৈরি করছে, এটা আমরা বুঝতেছি যে এই কার্যক্রমের মধ্য দিয়ে যে এই গ্রুপটা যেন কোনোভাবেই শক্তিশালী হয়ে উঠতে না পারে এবং তাদের কম্পিটিটর হয়ে উঠতে না পারে, এটা তারা এই জন্যই এই ধরনের কার্যক্রমটা পরিচালনা করছে। আমি যেটা দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনারা জানি যে আপনাদেরকে উচ্চশিক্ষার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এটা তো বাংলাদেশের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার পরিপন্থী। আপনারা কি জানেন কেন আপনাদেরকে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে? এখন সেটা আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না এই বাংলাদেশে এই সময়ে এসে, যে বাংলাদেশ যখন সব দিক দিয়ে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা প্রচেষ্টা, সেই জায়গাতে এসে আমাদেরকে কেন উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে না, এর পক্ষে আসলে কোনো আমি যুক্তি পাচ্ছি না। আমাদের দেওয়ার যে সকল প্রসিডিওর, আমরা সেখানে আবেদন জানাইছি, লিখিত জানাইছি অধিদপ্তরগুলোতে যে এমবিবিএস ডাক্তারদের ষড়যন্ত্র। ডেফিনেটলি আমি আপনাকে আগেই অবগত করেছি এই বিষয়টা, যে তারা চাচ্ছে না তৃণমূলের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হোক। এটা আমি বারবারই বলতেছি, কেন তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত চাচ্ছে না সেটাও আমি ব্যাখ্যা করেছি। এবং আমরা যদি আরো স্কিলফুল হই, আমরা যদি জায়গাগুলোতে আমরা মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি পড়েছি, সেটা যদি আরো অ্যাডভান্স লেভেলে পড়ি, তাহলে আমরা চিকিৎসাটা দিব কোথায়? সেই একদম রুরাল এরিয়াতে। তো সেই এরিয়াতে, এই গ্রাম অঞ্চলগুলোতে যদি আমরা আরও স্কিলফুলি উচ্চশিক্ষা নিয়ে যাই, তাহলে তৃণমূলের স্বাস্থ্যসেবাটা আরও বিশাল পরিসরে ছড়িয়ে পড়বে। এই জায়গাটাই তারা চাচ্ছে না, এই জায়গাটাই তারা স্বাস্থ্য খাতকে জিম্মি করে রাখছে, আমাদের জনগণকে জিম্মি করে রাখছে। কিন্তু আমাদের জনগণ সেটা সেইভাবে উপলব্ধি করতে পারতেছে না, কারণ তাদের নিকট তুলে ধরা হচ্ছে না। তাদের যে সব জায়গাতে তাদের আধিপত্য বিস্তার, এটাই হলো সাধারণ জনগণের চোখকে বন্ধ করে রাখার উপায়। এবং আপনি দেখেন, একজন মানুষ গ্রামীণ পর্যায়ে যেখানে স্বাস্থ্যসেবা নিতে যাইতে এখন ভয় পায় যে তার 8-10 হাজার টাকা শেষ হয়ে যাবে। আপনি দেখেন আমাদের সরকার এখন ক্ষমতায় ডক্টর ইউনূস। না, আমরা গ্রামীণ মানুষের পর্যায়ে দেখি যে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে অনেকে তো সম্পদ হারায়, এরকম একটা পরিস্থিতি যেটা বলতেছিলেন যে ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার, তিনি কিন্তু দেখেন সারা বিশ্বে সমাদৃত, যে তিনি গ্রামীণ যে উন্নয়ন করার জন্য, আমি মনে করি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের প্রথম অন্তরায়ও এটা হতে পারে যে চিকিৎসা খাতে গিয়ে তার সারা মাসের যে অর্জিত আয়টা, সেই আয়টা চিকিৎসা খাতে গিয়ে আরও ঋণের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমি মনে করি যে তৃণমূলের অর্থনৈতিক দিকটা চিন্তা করতে হলে অবশ্যই স্বল্প খরচে
স্বল্প খরচে মান উপযোগী স্বাস্থ্যসেবা তৃণমূলে নিশ্চিত করতে হবে, তাহলে দেশের তৃণমূলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। সেটার ব্যাঘাত তারাই ঘটাচ্ছে যারা এই স্বাস্থ্য খাতে আছে। এটা একটা সুপরিকল্পিতভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত এবং একচ্ছত্রভাবে চাচ্ছে নিজেদেরকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা দেশ এবং দেশের জনগণের স্বার্থে, প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে, দরিদ্র শ্রেণীর স্বার্থে, আমাদের দেশের যারা আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, যারা গবেষকরা রয়েছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটির থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যারা শিক্ষা গবেষণা করছেন, যারা দেশের মানুষের বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন, তারা এই যে মেডিকেল লেভেলে যে শিক্ষা বৈষম্য কিংবা মেডিকেল লেভেলকে যে একটা কক্ষিগত করে রাখার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার থেকে উত্তরণের মাধ্যমে দেশ এবং দেশের জনগণকে কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়টি নিয়ে ভাববেন এবং সেই রকম একটা প্রস্তাবনা আমাদের আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে উপস্থাপন করবেন। কারণ আজকের অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, সে কারণেই এই দেশের জনগণ এখান থেকে কিছু পেতে পারে, এটা আমরা আশা করি। আমি সর্বশেষ দুটা প্রশ্নকে একসাথে করে আহসানের কাছে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ করতে চাই। সেটা হচ্ছে বিএমএ এমবিবিএস ডাক্তারদের একটি সংগঠন, বিএমএ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। আমরা একটা প্রেস নোট দেখেছি যে কোটা বিরোধী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এরকম একটা ব্লেম দেওয়া হয়েছে, যেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার চলছে। সেই জায়গাতে সেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরকে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে আজকে সারা বাংলাদেশ বিনির্মাণে বিভিন্নভাবে কাজ করছে, প্রশাসনের সাথে কাজ করছে, পুলিশ প্রশাসনের সাথে কাজ করছে, যখন পুলিশ ছিল না তখন কাজ করছে, সেই তাদেরকে যে তারা ব্লেম দিচ্ছে, সে ব্লেম দেওয়ার দৃষ্টতা তারা কোথা থেকে পায়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে আপনাদেরকে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার এই যে একটা পরিবর্তন এনে দিয়েছে, সেই পরিবর্তনকে বিতর্কিত করার জন্য কিংবা এই পরিবর্তনকে আবারও পরিবর্তনে নিয়ে আসার জন্য এমবিবিএস ডাক্তারদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএমডিসি অভিমুখে যে লং মার্চের একটা ঘোষণার কথা শুনেছি, এর ভিতরে দেশবিরোধী কোনো চক্রান্ত আছে কিনা, এখানে বিগত সরকারের রাজনীতিকে বাস্তবায়ন করার জন্য কোনো চক্রান্ত আছে কিনা? কারণ আমরা জানি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন বিগত সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই মোস্তফা জালাল মহিউদ্দিনের স্বাক্ষরেই আজকের কোটা বিরোধী কিংবা আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্লেম নিয়ে আসা হয়েছে। এর পিছনে আপনি কি ধরনের ষড়যন্ত্র দেখছেন কিংবা কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করছেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমি বিষয়টা যদি বলি যে এখন বাংলাদেশে বৈষম্য বিরোধী সরকার চলতেছে এবং আপনারা দেখেন আমাদের শিক্ষার্থীরা, আমাদের সারা দেশের শিক্ষার্থীরা তারা খুবই সচেতন। তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, তারা হসপিটালগুলোতে যাচ্ছে, তারা অবৈধ কাজগুলোকে ধরতেছে। তারা ভয় পাচ্ছে তারা যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতিটা, বৈষম্যটা করে রাখছে, আমাদেরকে না জানি কখন ধরে ফেলে সাধারণ শিক্ষার্থীরা। এই যে একটা ভয়, সেই ভয় থেকে তারা পরিকল্পিতভাবে তারা যাতে এই শিক্ষার্থীদের, এই বৈষম্য বিরোধীদেরকে জনগণের নিকট খারাপভাবে উপস্থাপন করতে পারে, তার পরিপ্রেক্ষিতে এরকম একটা প্রেস নোট আমার মনে হয় সেটা দায়ী করেছে। এবং সেই সাথে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে অন্যদিকে সরানোর জন্য, সেই সাথে যদি বলি তারা আমাদের এই ডিপ্লোমাদেরকে বিভিন্নভাবে চাপে রাখতেছে। এবং আপনারা দেখেন যে আমরা আমাদের ন্যায্য দাবি যেটা আমরা পেয়েছি, যে আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমাদের পদবি, আমাদের মেডিকেল ডিপ্লোমা, সেখানে আমরা ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার, এটা আমাদের ন্যায্য দাবি, যেটা দীর্ঘদিন যাবত আমরা অধিকার বঞ্চিত, সেটা যখন পেয়েছি, তারা এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা, আমরা জানতে পারছি, বিভিন্ন জনের ভিডিও বার্তা দিচ্ছে, সবগুলা তারা মিটিং করতেছে যে তারা লং মার্চের ঘোষণা দিয়েছে। এটা কেন? একটা জাতীয় এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা চাচ্ছে যে বৈষম্যটা থাকুক। হ্যাঁ, তারা বৈষম্যটা থাকুক। এবং সেইখানে আমি মনে করি, তীব্রভাবে মনে করি যে তারা সরকার বিরোধী পরিকল্পনাতে মক্ত। কেন? একটা জাতি অধিকার পাইছে, তাদের অধিকার পাইছে, সেখানে আমার ঈর্ষান্বিত হওয়ার কারণ কি? কারণ হলো যে এই সরকার সকল বৈষম্যের বিরুদ্ধে, এই সরকারকে যদি হটানো যায়, তাদের যে এই যে আমাদের জালাল মহিউদ্দিন সাহেব তিনি যে একটা প্রেস রিলিজ দিয়েছেন, সেই জায়গাতেও সেই বিষয়টা উঠে আসছে যে তারা আসলে কি চাচ্ছে। এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তারা
প্রশ্নবিদ্ধ করতেছে। আমরা জানি আবু সাইদরা জীবন দিছে, বন্দুকের সামনে জীবন দিছে, দেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা মানে শিক্ষার্থী পুলিশের এবং সন্ত্রাসীদের যে বন্দুকের মুখে দাঁড়িয়ে তাদের জীবন দিয়ে এবং এটা তারা আরো একটা বিশাল পরিকল্পনা যে এই ডাক্তার সমাজ তারা নিজেদেরকে একচ্ছত্রভাবে তাদের কোনো বিকল্প না থাকায় আমরা বিকল্প হতে পারি এই চিন্তা চেতনা। এটার অর্থ হচ্ছে যে বিএম এর মাধ্যমে তারা জানান দিল যে তারা সংস্কার চায় না। হ্যাঁ, অবশ্যই তারা সংস্কার চায় না। সেই সাথে আমার মনে হয় যেটা তারা এই সরকারের বিরুদ্ধে, আপনি দেখেন আমার যেটা চিন্তা চেতনা, আমার জায়গা থেকে আমরা বলতে পারি তারা আরো কঠোর অবস্থানে যাইতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্য। কেন? তাদের কোনো প্রয়াত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা সারা দেশে তারা কলম বিরতিতে যাইতে পারে। এটা কি একটা ভয়ানক পরিস্থিতি আপনি চিন্তা করতে পারেন একটা দেশকে অস্থিতিশীল করার জন্য। এটা কারা কিভাবে হচ্ছে। আমরা আরেকটা বিষয় জানি যে সিরাজগঞ্জের একটা 250 বেড হসপিটালের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন তার কাছে শিক্ষার্থীরা গিয়েছেন। সেখানে কিছু অনিয়মের কথা তার কাছে তুলে ধরার পরে তিনি তার নিজের প্যান্টের চেইন খুলে দিয়ে শিক্ষার্থীদেরকে প্রদর্শন করে তিনি বলেছিলেন যে তার এটা করবে ওইটা করবে ইত্যাদি। এই যে এক ধরনের নিজেকে বিধাতার মতো দেখানো যে আমার কিচ্ছুই করতে পারবে না, এইরকম ক্ষমতার প্রকাশ যে মাধ্যম থেকে করা হচ্ছে, সেই মাধ্যম থেকে করার পিছনে তো এই যে আজকে জিম্মিত্বের কিংবা একচেটিয়া আধিপত্যতা বিস্তার করার যে কর্মকৌশল সেখান থেকে হতে পারে, কিংবা প্রচন্ড রকমের ক্ষমতাধারী হিসাবে তারা এটা করতে পারে। এই ক্ষমতার উৎসটা কি আপনি যেটা বলছিলেন যে প্রশাসনের সর্বস্তরে তারা যে আছে, আমরা আমাদের মাননীয় আজকের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন এবং আমাদের দেশে যারা শিক্ষা থেকে শুরু করে সকল পর্যায়ে গবেষণা করছেন তাদেরকে বিষয়টি দেখা উচিত। কারণ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে একেবারে উপজেলা থেকে শুরু করে ডিজি পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে এমবিবিএস ডাক্তাররা লিড করছেন। এই জায়গাতে এটা কোনো সময় বৈষম্য নিরসনের জন্য প্রযোজ্য হবে না, কারণ এটা একটা আধিপত্যতাবাদ প্রতিষ্ঠা করা, এটা একটা মাফিয়া চক্রান্তের মতো কিংবা মাফিয়া গ্রুপের মতো একটা কার্যক্রম। এই জায়গাটা থেকে এই যে এই সিন্ডিকেটকে সংস্কার করতে হবে, সিন্ডিকেটকে ভাঙতে হবে, তাহলেই দেশের মানুষ স্বাস্থ্যসেবার একটা নতুনত্ব খুঁজে পাবে, স্বাস্থ্যসেবার একটা আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাবে। আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে স্বাস্থ্যসেবা নিতে যায়। কেন নিতে যায়? তাদের কাছ থেকে খোঁজ খবর নিলে দেখা যায় যে সেখানে ডাক্তাররা প্রচুর সময় দেয়, আর বাংলাদেশে দেখা যায় যে ডাক্তাররা স্বাস্থ্যসেবাকে কিংবা মানুষকে এমনভাবে জিম্মি করছে, এক একজন ডাক্তার 150 রুগী দেখে। কতর বিনিময়ে? কেউ 1000 টাকা, কেউ 1500 টাকা, এরকম অর্থের বিনিময়ে 150 রুগী দেখে, যেখানে পার্শ্ববর্তী ভারতে একজন ডাক্তার 20 জনের বেশি রুগী দেখতে পারে না। এই যে স্বাস্থ্যক্ষেত্রে যে অনিয়ম, এই অনিয়ম নিরসন না করার পিছনে মূল কারণ হচ্ছে প্রশাসন ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা জায়গায় এমবিবিএস ডাক্তার অবস্থান করছে, সেই জায়গাগুলো থেকে পরিবর্তন করতে হবে। অনেকেই মনে করতে পারেন যে এটা একটা টেকনিক্যাল জায়গা, এখান থেকে কিভাবে পরিবর্তন করা সম্ভব? অবভিয়াসলি এটা একটা টেকনিক্যাল জায়গা, কিন্তু প্রশাসন পরিচালনা করার জন্য কখনোই টেকনিক্যাল শিক্ষার প্রয়োজন হয় না। তারপরেও যদি মনে করা হয় যে টেকনিক্যাল শিক্ষার প্রয়োজন আছে, তাহলে আমি বলবো যে আমাদের ফার্মেসি থেকে অনার্স মাস্টার্স করা যারা, তারা মেডিকেল সায়েন্সের একটা পার্ট। আমাদের মাইক্রোবায়োলজি থেকে অনার্স মাস্টার্স করা যারা আছেন তারা মেডিকেলের একটা পার্ট। আমাদের যারা ল্যাব টেকনিশিয়ান আছে, এদের ডিগ্রি আছে, তারাও একটা মেডিকেলের একটা পার্ট। যারা বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি নিয়ে লেখাপড়া করে, তারাও মেডিকেলের একটা পার্ট। আমাদের এই যে মেডিকেলের অংশ হিসেবে যারা নার্সিং করছেন, নার্সিং বিএসসি আছে, নার্সিং পিএইচডি পর্যন্ত করছে, তারা আজকে এই সকল প্রশাসনের কোনো পদে যাওয়ার কোনো এখতিয়ার নাই। একজন উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা, একজন সিভিল সার্জন থেকে শুরু করে ডিজি পর্যন্ত এদের কোনো পোস্ট নেই। এই পোস্ট না থাকার কারণে এই যে স্বাস্থ্য বিভাগীয় প্রশাসনিক কর্মকাণ্ড, এটা একচেটিয়া একটা শ্রেণীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মিত্বর মাধ্যমে দেশকে জিম্মি করা হচ্ছে, প্রশাসনকে জিম্মি করা হচ্ছে, দেশের মানুষকে জিম্মি করা হচ্ছে। আজকে আমরা দেখেছি একটা পর্যায়ে ডক্টর আব্দুল নূর তুষার তিনি কলম বিরতি কিংবা একটা হরতালের আহ্বান করেছেন। এটাও একটা কৌশল যে দেশকে এইভাবেই থামিয়ে রাখা যায়। আমরা আশা করব যে দেশের সরকার, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, আজকের স্বাস্থ্য বিভাগে এই যে কর্মকাণ্ড রয়েছে, সেই সাথে আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও এই দিকটাতে খুব প্রচণ্ডভাবে নজর দিতে হবে। স্বাস্থ্য বিভাগের এই জিম্মিত্বের যে জায়গাটা, এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, তাহলে দেশের জিম্মিত্ব কোনোভাবেই
দেশের জিম্মিত্বকে কোনোভাবেই রক্ষা করা যাবে না, দেশের মানুষের জিম্মিত্বকে কোনোভাবে রক্ষা করা যাবে না, এবং কোনো সরকারই ও যথাযথভাবে দেশের মানুষের কল্যাণে, কোনো নেতাই দেশের মানুষের কল্যাণে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না কিংবা সিদ্ধান্ত নিতে পারবে না। আজকে আওয়ামী লীগ, বিএনপি সহ, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল আছে। আওয়ামী লীগের বৈষম্যতার কারণে আওয়ামী লীগকে আজকে দেশের শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি কি করবে, জামাত ইসলাম কি করবে, অন্যান্য রাজনৈতিক দল কি করবে, যেই প্রান্তিক জনগোষ্ঠীর ভোটে তারা নির্বাচিত হবেন তাদেরকে কিভাবে নিষ্পেষিত করা হয়, কিভাবে নির্যাতিত করা হয়, কিভাবে নিপীড়িত করা হয়, এই বিষয়গুলো আমাদের নেতৃত্ব জানা উচিত। এবং সেই নেতৃত্বের মাধ্যমেও এই সংস্কারের দাবি খুব স্ট্রংলি উপস্থাপন করা উচিত। এই দাবি উপস্থাপনের মধ্য দিয়েই একটা মধ্যম শ্রেণীর চিকিৎসক শ্রেণী প্রতিষ্ঠিত হবে এবং তাদেরকে আবারও আপগ্রেডেশনের করার মধ্য দিয়ে জাতীয় স্বার্থে তাদেরকে প্রচণ্ড রকমের জনশক্তি হিসাবে ব্যবহার করা যাবে, এই প্রত্যাশা রেখেই আজকে আমাদের দৈনিক মুক্ত বাঙালির মুখোমুখি আয়োজনে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আহসান হাবিবকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ।